5ই আগস্ট অভ্যুত্থানের পর যতই সময় গড়াচ্ছে ততই দ্রুত নির্বাচনের দাবি উঠছে রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে। জামায়াত ইসলামী চাচ্ছে প্রয়োজনীয় সংস্কার ও হত্যাকারীদের দৃশ্যমান বিচারের পর নির্বাচন, আর দ্রুত নির্বাচন চায় বিএনপি ও অন্যান্য দলগুলো। জামায়াত ইসলামী মনে করে এসব মতপার্থক্য মতবিরোধ নির্বাচনের আগেই আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হবে। ঐক্যমত্যের পরিবেশ তৈরি হয়ে যাবে, সরকার এবং দলগুলোর মধ্যে সেই আন্তরিকতা ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। প্ল্যাটফর্ম বলতে ইলেকশনমুখী হবে ইনশাআল্লাহ, আমরা আশা করি। এর বিনিময়ে নতুন বাংলাদেশের স্বপ্ন যারা দেখছে, রাজনৈতিক দলগুলোকে সেই স্বপ্ন পূরণের জন্য অনেক ছাড় দিতে হবে, উদার হতে হবে, আন্তরিক হতে হবে। পরস্পর বিতর্ক, বিভেদ, বিশৃঙ্খলা দরকার নাই। শুধু বিএনপি বা ইসলামী দল নয়, আওয়ামী বিরোধী সব দলের সাথেই জামায়াতের জোট হতে পারে জানালেন দলের সেক্রেটারি জেনারেল। আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জুলাই আগস্টে ছিলাম, যারা আমরা জুলাই আন্দোলনের মিত্র, জাতীয় রাজনীতির প্রয়োজনে আওয়ামী ফ্যাসিবাদকে রাজনৈতিকভাবে বিদায় দিতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ময়দানে থাকা যে কোনো রাজনৈতিক দলের সাথে নীতিগতভাবে ঐক্যের ব্যাপারে জামাত প্রস্তুত আছে। প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে বলেও অভিযোগ তার। এই সুযোগে ভারত আমাদের সঙ্গে যে আচরণটা করছে এটা মোটেই বন্ধুসুলভ নয়, এবং আমাদের সার্বভৌমত্ব, স্বাধীনতা, আমাদের অখণ্ডতাও তো তাদের কথাবার্তায় খুব নিরাপদ নয়। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। রাজস্ব আদায় কম হওয়ার পেছনে কাজ করছে নীতিগত সিদ্ধান্তের জটিলতা। একক বিভাগের কাছে থাকায় সঠিক সিদ্ধান্ত নেওয়া অনেকটাই কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। ফলে আলাদা বিভাগ থাকলে কর নীতি সংক্রান্ত বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া যাবে বলে মনে করেন গবেষকরা। রাজস্ব আদায় সংক্রান্ত বিষয়গুলো অনেক সময় নীতিগত সিদ্ধান্তের জটিলতা, নীতি সিদ্ধান্তগুলোর ভিতরে ইনকনসিস্টেন্সি, আদায় সংক্রান্ত সময়কালে বিভিন্ন রকমের উদ্ভূত জটিলতার কারণে নীতি পরিবর্তনের প্রয়োজন, এরকম বিভিন্ন কিছুর সাথে সম্পর্কিত। সুতরাং এই বিষয়গুলো একটি একক ইউনিটের কাছে থাকলে যেটি হয় যে এগুলো সুনির্দিষ্টভাবে এই জিনিসগুলো আলাদাভাবে সুস্থ মাথায়, শান্ত মাথায় এগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়াটি অনেক সময় কষ্টকর হয়, এবং অনেক সময় যেটা হয় কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে এই সিদ্ধান্তগুলো নেওয়া যায় না। মানতে হবে নীতি ও বাস্তবায়নের ফারাক। দুই বিভাগের মধ্যে কাজের বন্টন হতে হবে ভারসাম্যের ভিত্তিতে, মত দেন সাবেক এই রাজস্ব কর্মকর্তা। নীতির কাজ কিন্তু অনেক কম, বাস্তবায়নের কাজ অনেক বেশি। সুতরাং এই দুটো ডিভিশনের মধ্যে এমনভাবে কাজ বন্টন করতে হবে যাতে করে একটা ব্যালেন্স থাকে। নীতি এবং বাস্তবায়ন এই দুটার মধ্যে কিন্তু সার্বক্ষণিক একটা সমন্বয় প্রয়োজন, কারণ একজনের ইনপুট আরেকজন ব্যবহার করতে হবে। রাজস্ব বোর্ড ভেঙে দুটি বিভাগ করার বিষয়টির সফলতা নির্ভর করবে নির্বাচিত সরকারের বাস্তবমুখী পরিকল্পনার উপর। এক্ষেত্রে নিয়োগের বিষয়টি গুরুত্বপূর্ণ বলছেন সংশ্লিষ্টরা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। চেনাশোনা জানার মাঝে কিছুই চিনি নিজে, অচেনায় হারায়ে তাই আবার খুঁজি নিজে। সলিল চৌধুরীর গানের কথার মতোই অচেনাকে চেনা ও জানার অনুসন্ধিৎসু দম্পতি বাংলাদেশি জুলিয়া পারভিন ও শহীদুল আলম শিমন ঘুরে বেড়ান দেশ থেকে দেশে, আরোহণ করেন পাহাড় পর্বতে। সফটওয়্যার প্রকৌশলী শিমন দীর্ঘদিন চাকরি করেছেন বহুজাতিক প্রতিষ্ঠানে, জুলিয়াও চাকরি করতেন। পরে গড়ে তোলেন আবাসন ও গাড়ির ব্যবসা। একসময় জানতে পারেন নিঃসন্তান হয়েই কাটাতে হবে বাকি জীবন। এমন সত্য মেনে নিয়েই সিদ্ধান্ত নেন বাকিটা পথও একসাথে কাটাবেন, তবে ভিন্নভাবে। তাই চাকরি, ব্যবসা সবকিছু বিসর্জন দিয়ে জমানো অর্থে বেছে নিয়েছেন স্থলপথে দেশ থেকে দেশে ঘুরে বেড়ানো আর পাহাড় পর্বতে আরোহণের মতো অ্যাডভেঞ্চারাস জীবন। এই যে জিওগ্রাফিক্যাল যে চেঞ্জেস, যে মানুষের কালচারাল যে চেঞ্জেস, ফুড হ্যাবিটস, ভাষা, তো এইগুলো আসলে খুব বেশি এক্সপ্লোর, এনজয় করা যায় আপনি যখন বাই রোডে যান। 20,000 কিলোমিটার, 10 কান্ট্রিজ, ওটা আমরা নিজেদের গাড়ি আমরা ক্যাম্পার করে নিয়েছিলাম ব্যাক সাইডে। ওখানে আমি রান্না করতে পারবো, আমি ওখানে ঘুমাতে পারবো, আমার পুরো ওয়ার্ডরোব ক্লোজেট, কাপড় চোপড়ের মধ্যে ছিল। নিজেদের গাড়ি চালিয়ে এখন পর্যন্ত ঘুরে বেরিয়েছেন 42টিরও বেশি দেশ। আরোহণ করেছেন আফ্রিকার সুউচ্চ পর্বত মাউন্ট কিলিমাঞ্জারো, মাউন্ট কেনিয়া, ইউরোপের মাউন্ট এলব্রুস, রাশিয়ার মাউন্ট চেগেট। আমরা 8 মাস ট্রেনিং করে কেনিয়ার বিভিন্ন পর্বতে, জঙ্গলে টেন্টিং করা, হাইকিং করা, কনফিডেন্স গ্রো করলো, তখনই আমরা মাউন্ট কিলিমাঞ্জারো
জয় করার চিন্তা করি। মাউন্ট কিলিমাঞ্জারো উঠতে আমাদের টোটাল সময় লেগেছিল 7 দিন। যখন সামিতে পৌঁছাই এমন ঝড় শুরু হলো, মানে স্নো পড়া, ঝড় হওয়া। এসব ভ্রমণের বাঁকে বাঁকে ছিল মিশ্র অভিজ্ঞতা। কোথাও পেয়েছেন উষ্ণ অভ্যর্থনা, কোথাও খুইয়েছেন গুরুত্বপূর্ণ গ্যাজেট, এমনকি গিরিপথে গাড়ি উল্টে বেঁচে ফিরেছেন মৃত্যুর দুয়ার থেকে। সবচেয়ে বড় যে আমাদের জন্য সীমাবদ্ধতা বলবো ব্যাড এক্সপিরিয়েন্স না, সেটা হচ্ছে আমাদের ভিসা। বাংলাদেশিদের যে ভিসার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের এক্সপিডিশন শর্ট করে চলে আসতে হচ্ছে। মোম্বাসা শহর থেকে 20 কিলোমিটার দূরে আমাদের গাড়িটা স্লো পাংচার হয়ে ওটা পরে ওখানে রোল করে, গাড়ি পুরা গ্লাস পুরা ভেঙে যায়, গাড়ির মধ্যে যা জিনিস ছিল সব বের হয়ে চলে আসে। নিঃসন্তান হলে যেখানে দম্পতিদের প্রকাশ্যে বা অপ্রকাশ্যে সামাজিক হেনস্থার শিকার হতে হয়, সেই ট্যাবুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমৃত্যু একসাথে থাকার এমন বন্ধন শিক্ষণীয় হতে পারে পশ্চাৎপদ মানসিকতা ধারণকারীদের জন্য। একটা গাছ লাগান, বড় হওয়ার পরে দেখা গেল গাছটা ফল দিতে পারছে না, তখন কি আপনি গাছটাকে কেটে ফেলবেন জাস্ট বিকজ সে ফল দিতে পারছে না? তো আমাদের ক্ষেত্রে সেই জিনিসটা এরকম। প্রত্যেকটা মানুষের জার্নি হয়তো ডিফারেন্ট, কিন্তু আমাদেরকে এটা বুঝতে হবে যে সব কিছু আসলে আমাদের হাতে থাকে না, যেটা আমাদের হাতে থাকে না সেটা নিয়ে আফসোস করে কিছু নাই। হিমাদ্রি রাহা, ডিবিসি নিউজ, ঢাকা। 2019 সালে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটিকে ওপেন টেন্ডারের মাধ্যমে পরিচালনার উদ্যোগ নেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তবে টেন্ডার হলেও সরকারের নির্দেশে তা আলোর মুখ দেখেনি। এরপর টেন্ডার ছাড়া পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নামে পদ্ধতি চালু করে তৎকালীন সরকার। এই প্রক্রিয়ায় 2023 সালে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পিসিটি সৌদি প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল লিমিটেডের হাতে তুলে দেওয়া হয়। চুক্তি করা হয় 22 বছরের। এখন বন্দরের সবচেয়ে বেশি রাজস্ব আহরণকারী টার্মিনাল এনসিটিও বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে বিগত সরকারের করা সেই নিয়মেই। দুবাই পোর্টের কাছে এই টার্মিনাল হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের এমন সিদ্ধান্তের কঠোর সমালোচনায় স্থানীয় রাজনৈতিক দলগুলোর নেতারা বিদেশি মালিকানায় ছেড়ে দিলে আন্দোলনেরও হুঁশিয়ারি তাদের। এনসিটি টার্মিনাল, যেটি পূর্বের ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা, বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র রুখে দিতে হবে। দেশ ও বন্দর রক্ষার জন্য যেই কোনো কঠিন পদক্ষেপ গ্রহণ করতে আমরা বাধ্য হব। আগের সরকার করছে, ওরা তো আমরা স্বৈরাচার সরকার বলছি, দুর্নীতিবাজ সরকার বলছে, কিন্তু এই সরকারও কেন আবার এটা করবে? এটা বাতিল করা উচিত। দেশের স্বার্থে বিদেশের কাছে কেন আমাদের সম্পত্তি তুলে দেব? উচিত না এটা। তবে বন্দর সংশ্লিষ্টদের দাবি, দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতেই সরকারের এই সিদ্ধান্ত। দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্যই সরকার আসলে এই ধরনের কিছু কিছু সিদ্ধান্ত নিচ্ছে। সেটা কমপ্লিটলি সরকারের সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তটা বাস্তবায়নের দায়িত্ব হচ্ছে বাস্তবায়নকারী কর্তৃপক্ষ হিসেবে আমাদের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। উন্নয়ন এগিয়ে নিতে বিদেশিদের হাতে তুলে দিয়ে নয়, দেশীয় ব্যবস্থাপনার প্রতি জোর দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। সীমান্ত উপজেলা টেকনাফ। স্থানীয় 3.5 লাখ নাগরিকের সাথে আরও 1.5 লাখের বেশি আশ্রিত রোহিঙ্গার ভার বইছে সাগর পারের জনপদটি। স্থানীয়রা বলছেন, রোহিঙ্গাদের ক্যাম্পে থাকার নির্দেশনা থাকলেও প্রশাসনের অবহেলায় তা হচ্ছে না। বাইরে এসে পড়াশোনা ও কাজের সুবাদে তারা মিশে যাচ্ছে স্থানীয়দের সাথে। রোহিঙ্গারা যখন টেকনাফ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে, এমনকি পুরো বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ওরা বিশ্ববিদ্যালয় পর্যন্ত লেখাপড়া করতেছে। দুর্বৃত্ত যারা আছে তাদেরকে ওরা খবরটা পৌঁছে দেয়। প্রতিনিয়তই হচ্ছে অপহরণ বাণিজ্যের ঘটনা ঘটে যাচ্ছে, যেগুলো হচ্ছে কোনো আইন শৃঙ্খলা বাহিনী এই বিষয়ে জোরালো কোনো পদক্ষেপ নিচ্ছে না। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি টেকনাফের আইন শৃঙ্খলা পরিস্থিতির। দিনে দুপুরে প্রতিনিয়ত হচ্ছে হত্যা, অপহরণ, ডাকাতি, ধর্ষণ সহ বিভিন্ন অপরাধমূলক কাজ। স্থানীয়দের অভিযোগ, এসব অপরাধের বেশিরভাগই ঘটাচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে গড়ে ওঠা সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ। সাধারণ জনগণ পর্যন্ত ওরা পাহাড়ে নিয়ে গিয়ে অপহরণ করে নিয়ে গিয়ে মুক্তিপণ করে আদায় নিয়ে তাদেরকে ছেড়ে দিচ্ছে। আমাকে নিয়ে গিয়ে ওরা মারধর করে, মারধর করার পর ওরা টাকা আব্বুকে কল দেয় টাকা খোঁজে।
নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের সি ব্লকের শফি, একই ক্যাম্পের ই ব্লকের মোহাম্মদ কামাল ও এইচ ব্লকের সাদ্দাম এবং জাদিমুড়া ২৬ নং ক্যাম্পের তোহা, এই ৪ জনের নেতৃত্বে রয়েছে ৪টি বাহিনী। এক একজনের অধীনে ৩০ থেকে ৪০ জন সশস্ত্র সদস্য। স্থানীয় কিছু মাদক ব্যবসায়ীর আশ্রয় প্রশ্রয়ে বেপরোয়া হয়ে উঠেছে তারা। এখানে কার টাকা আছে, কিভাবে নিয়ে যাব, কোথায় নিয়ে যাব, আমরা এখানে কি করতেছি, এরা ডাকাতরা এরা সবগুলো জানে। কোনো ভিকটিম যখন তারা নিয়ে যায় তখন তারা সব এক হয়ে যায়। ক্যাম্পে একটা গ্রুপকে নিধন করলে আরেকটা গ্রুপ সৃষ্টি হয়। এরই মধ্যে গ্রেপ্তার হয়েছে তোহা, কিন্তু অন্যরা ধরাছোঁয়ার বাইরে থাকায় আতঙ্কে স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা ২৪ ঘন্টায় তৎপর আছি। একটা গ্রুপ রয়েছে, ইতিমধ্যে আমরা সেই গ্রুপের মোহাম্মদ তোহাকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। বাকি যারা আছে তাদের জন্য আমরা কাজ করতেছি। রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক সন্ত্রাস নির্মূলে সরকারের কঠোর পদক্ষেপ দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। নেত্রকোনা সীমান্ত উপজেলা কলমাকান্দা ও দুর্গাপুরের অধিকাংশ গ্রামই টিলা ও পাহাড় বেষ্টিত। সারা বছর এসব এলাকায় পানি সংকট থাকলেও শুষ্ক মৌসুমে তা যেন আরও তীব্র হয়। বিজয়পুর, রংছাতি, পাঁচগাঁও, কোল্লাগড়া, বিপিনগঞ্জ সহ অর্ধশত গ্রামের মানুষের একমাত্র ভরসা ভারত থেকে নেমে আসা ময়লা পানি। কারণ এসব অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তরে রয়েছে পাথর, যা অতিক্রম করে গভীর নলকূপ কিংবা সাবমার্সিবল পাম্প স্থাপন করা ব্যয়বহুল। সংকট নিরসনে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ কুয়া তৈরি করে উপরে রিং বসিয়ে টিউবওয়েল স্থাপন করেছে, কিন্তু প্রয়োজনের তুলনায় অপ্রতুল সেই আয়োজন। ইন্ডিয়াতে ময়লা পানি আয়ে এই সরা পানিতে আমরা কুয়া খুঁড়ে খাই, গাতা হইয়া পরে এই যে চাকনিরা চাকিয়া পরে আমরা খাই। বাধ্য হয়ে ময়লাযুক্ত ভারতের বিভিন্ন ছড়ার পানি সংগ্রহ করছেন স্থানীয়রা। দূষিত পানি পান ও গোসল করায় নানা রোগে ভুগছেন তারা। টাইফয়েড, জন্ডিস ভুগছে গ্রামের মানুষ সারা বছরই এই পানি ব্যবহার করার ফলে। যখন ডল আসে বর্ষাকালে আমাদের পানির খাওয়ার খুবই কষ্ট। বিশুদ্ধ পানির সংকট নিরসনে দীর্ঘমেয়াদী প্রকল্প নেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মাটির নিচে আসলে পাথর রয়েছে, যে কারণে পানির প্রাপ্যতাটা কিছুটা কম থাকে, বিশেষ করে শুষ্ক মৌসুমে। প্রতি বছরই সরকার কিছু সাবমার্সিবল পাম্প দেয়। রেইন ওয়াটার হারভেস্টিং সহ অন্যান্য যে ব্যবস্থাগুলো রয়েছে সেটির বিষয়ে চাহিদা দিয়ে মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য একটা প্রকল্পর প্রস্তাব আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। দ্রুত তৈরি করা হয় তাহলে সেই অঞ্চলের সকলের পানি সরবরাহ নিশ্চিত হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। দুর্গম পাহাড়ি অঞ্চলে বছরের পর বছর ধরে বিশুদ্ধ পানির সংকট নিরসনে সরকার দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে, এমন প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। ভোট দিতে মানুষের দীর্ঘ লাইন দেখলে মনে হবে স্থানীয় বা জাতীয় নির্বাচন চলছে, তবে তা নয়। মৌলভীবাজার সদর উপজেলায় চাঁদনীঘাট ইউনিয়ন বিএনপির তৃণমূল নেতৃত্ব নির্বাচনে এই ভোট। এবার মৌলভীবাজারের সকল ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির নেতা নির্বাচিত হচ্ছে কর্মীদের সরাসরি ভোটে। বিপুল উৎসাহ নিয়ে সম্মেলনে অংশ নিচ্ছেন নেতাকর্মীরা। অনিয়ম ঠেকাতে রয়েছেন প্রিজাইডিং কর্মকর্তা, আছে গোপন কক্ষ। আমরা গণতান্ত্রিক পন্থায় খুব উৎসমুখরভাবে এবং খুব আনন্দঘনভাবে কাউন্সিল অধিবেশন পরিচালনা করছি। এই কাউন্সিলর করতে পারছি, খুব আনন্দিত। স্বচ্ছতা ফেরাতে ও গণতন্ত্রের চর্চা বাড়াতে এই সিদ্ধান্ত জানালেন বিএনপির স্থানীয় নেতারা। মৌলভীবাজার জেলা বিএনপি পুনর্গঠিত হচ্ছে। নেতৃত্ব বাছাই যেটা আপনারা দেখলেন অত্যন্ত স্বচ্ছ, এখানে আমাদের কোনো হাত ছিল না। ওয়ার্ড থেকে নেতৃত্ব বাছাই হয়েছে। আজকে ওয়ার্ডের নেতৃবৃন্দ থেকে ইউনিয়ন নেতৃবৃন্দ বাছাই হলো। এই প্রথম গণতান্ত্রিকভাবে যারা সক্রিয় নেতাকর্মী তাদের মাধ্যমে তাদের নেতা তারা নির্বাচিত করবেন। এই প্রক্রিয়াটি মানুষের মধ্যে একটি সাড়া জেগেছে। এই সারা জেলায় এরকম একটি সাড়া জেগেছে এবং এটা অব্যাহত থাকবে। তৃণমূল কর্মীদের মতামত প্রাধান্য দিলে সাংগঠনিক কাঠামো শক্তিশালী হবে, প্রত্যাশা কেন্দ্রীয় নেতৃবৃন্দের। এখানে 250 কাউন্সিলর ভোট দিবে সভাপতি নির্বাচন করার জন্য। স্বতঃস্ফূর্তভাবে ভোটাভুটি চলছে। গত বছরের 4 নভেম্বর মৌলভীবাজার জেলা বিএনপির 32 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এরপর সকল ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির নেতৃত্ব গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের নির্দেশ দেয় জেলা বিএনপি। ডিবিসি নিউজ ডেস্ক। 3 কিলোমিটার সড়কে স্থাপন করা হয়েছে 40টি এলইডি লাইট। প্রতিটি খুঁটিতে লাগানো হয়েছে একটি করে সিসি ক্যামেরা। এতে পুরো গ্রাম এখন নিরাপত্তার চাদরে ঢাকা, আর রাতে আলো ঝলমলে রাস্তা। শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুজাসার গ্রামকে আলোকিত ও সুরক্ষিত রাখতে সুজাসার প্রবাসী সংঘের এই উদ্যোগ। আলোকিত সুজাসার প্রবাসীদের
অঙ্গীকার। এই পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে আসেন 115 জন প্রবাসী। অনেকগুলো লাইট স্থাপন করছি এই কারণেই যাতে আমাদের এলাকার মানুষগুলো রাস্তাঘাটে সুন্দরভাবে চলাফেরা করতে পারে। সিসিটিভিটা এই কারণে এখানে স্থাপন করছি যাতে আমাদের এলাকায় কোনো দুর্ঘটনা না ঘটে। চুরি ডাকাতি এবং যে কোনো দুর্ঘটনা ঘটলে বা ওইটা সিসি ক্যামেরার মাধ্যমে দেখা যাচ্ছে। স্থানীয় ও জনপ্রতিনিধিদের দাবি এতে কমে যাবে চুরি ডাকাতি সহ অপরাধ প্রবণতা। এখন লাইট ছাড়াই হাইটা যাওয়া যায়, তারপরে চোরের একটা উৎপত্তি ছিল, ওইটার থেকে আমরা এখন অনেকটাই সুবিধা ভোগ করতেছি। আমাদের গ্রামের জন্য উন্নয়ন বা ভালো 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 আরও অনেক কাজ করতেছে, এটার আগামীতে ভালোভাবে কাজ করে। এমন উদ্যোগে গ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করছে পুলিশ। সুদাসা গ্রামের প্রবাসীরা তারা নিজেরা উদ্যোগ নিয়ে গ্রামের নিরাপত্তার জন্য 40টি সিসি ক্যামেরা স্থাপন করেছেন এবং স্ট্রিট লাইট স্থাপন করেছেন। তো এ থেকে যেটা হবে যে এই গ্রামে যদি পরবর্তীতে কোনো অপরাধ সংঘটিত হয় তাহলে অপরাধীদের সহজে শনাক্ত করা সম্ভব হবে। গেল 27 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এই সড়কবাতি স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় গ্রামবাসী। ডিবিসি নিউজ ডেস্ক। প্রযুক্তির দৌড়ে বরাবরই চমক নিয়ে হাজির হয় চীন। প্রথমবারের মতো দেশটিতে হাজার মানুষের সঙ্গে পা মেলালো রোবট। শনিবার চীনের রাজধানী বেইজিংয়ের রাস্তায় এমন দৃশ্য ঘটল। 21 কিলোমিটার পথ ধরে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। এই আয়োজনের লক্ষ্য ছিল 2 পায়ে চলা রোবটগুলোর সক্ষমতা যাচাই করা। চীনের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় 20টি দল ম্যারাথনে অংশ নেয়। রোবটগুলোর কোনোটির উচ্চতা ছিল 3 ফুট 9 ইঞ্চি, আবার কোনোটি 5 ফুট 9 ইঞ্চি। ওজন সর্বোচ্চ 88 কেজি পর্যন্ত। গড়ন ছিল অনেকটা মানুষের মতো, দৌড়াতে বা হাঁটতে হয়েছে 2 পায়ে। প্রতিযোগিতায় কিছু রোবট নিজেই দৌড়েছে, আবার কিছু পরিচালিত হয়েছে প্রকৌশলীদের রিমোটের মাধ্যমে। পথ এক হলেও আলাদা ট্র্যাক নির্ধারিত ছিল মানুষ ও রোবটের জন্য। মজার সব দৃশ্যের অবতারণা হয়েছে ম্যারাথনে। দৌড় শুরুর আগেই পড়ে যায় একটি রোবট। কিছুক্ষণ পর সেটি উঠে দাঁড়ালে করতালি দিয়ে উচ্ছ্বাস জানায় দর্শকরা। আরেকটি দ্রুতগতিতে দৌড়াতে গিয়ে তাল হারিয়ে ফেলে। বাহারি রোবটগুলোর কাণ্ড দেখে উচ্ছ্বসিত সবাই। এই হাফ ম্যারাথনে খুব সহজেই যন্ত্রমানবকে হারিয়েছেন মানুষ। রোবটদের মধ্যে দৌড়ে যেতে তিয়ানগং আলট্রা। মানব সদৃশ এই রোবটটি 2 ঘন্টা 40 মিনিটে দৌড় শেষ করেছে। ঘন্টায় 8 কিলোমিটার বেগে দৌড়েছে রোবটটি। মানুষের মধ্যে যিনি প্রথম হয়েছেন তার দৌড় শেষ করতে সময় লেগেছে আরও 1 ঘন্টা কম। নির্মাতারা বলছেন এটি শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতাই না, মানুষের মতো দেখতে রোবটগুলোর নির্ভরযোগ্যতা, স্থায়িত্ব এবং নিরাপত্তা পরীক্ষার জন্যও ছিল এই আয়োজন। ম্যারাথন শেষে নানা রকম কসরত দেখায় যন্ত্রমানব। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।